आइए मेल में जिनको उतारना है सामने आ जाइए। বাস জার্নি শেষ পর্যায়ে চোখটা আবার লেগে এসেছিল। কন্ডাক্টরের চিৎকারে চটকা ভেঙে গেল। শান্তনু উঠে দাঁড়ালো। বাসটা হাই মাই করে দৌড়চ্ছে ছবির মতন সুন্দর শৈল শহরটার মধ্যে দিয়ে। চড়াই শেষ হয়ে এখন একটু ঢালু রাস্তা। শান্তনু আড়মোড়া ভাঙে, তারপর পাশ থেকে ছোট সাইড ব্যাগটা তুলে নেয়। রুকস্যাকটা ডিকিতে আছে। ও সিটের মাথার ওপরের র্যাকটা থেকে প্লাস্টিকের প্যাকেটটা নামিয়ে নেয়। মা প্যাক করে দিয়েছেন, মন্দিরে নিয়ে যেতে হবে। শান্তনুরা দিল্লিতে থাকে। ওখানে ওর বাবা কেন্দ্রীয় সরকারি অফিসে কাজ করেন। ও এবার +2 পরীক্ষা দিয়েছে। রক ক্লাইম্বিং, বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স ও আগেই করেছে। এবার এসেছে একটা লং ডিস্ট্যান্স ট্রেকিংয়ে যোগ দিতে। আসবার পথে এই কাজ। মা বলেছেন মহাদেবীর মন্দিরে পুজো দিয়ে যেতে। গতকাল স্টেশনে নেমে মাঝরাতের বাসটা ধরে ভালোই হয়েছে। কি সুন্দর সকাল সকাল পৌঁছে গেল। এবার হোটেল খোঁজা। বাস স্ট্যান্ডে নেমে রুকস্যাকটা কাঁধে নিয়ে চারদিক দেখে শান্তনুর মনটা খুশিতে ভরে গেল। যাক বাবা, স্বস্তি। সেই হোটেল দালালরা ছেঁকে ধরে না এখানে। ও আস্তে আস্তে হেঁটে ম্যালের ওপর দিকে যায়। পিঠে রুকস্যাক, কাঁধে ব্যাগ, আবার হাতে এই প্যাকেটটা। জিনিসগুলো কোথাও রেখে হোটেল খুঁজতে হবে। মহাদেবীর মন্দিরে নাকি এই 1 মিটার লম্বা লাল কাপড় নিয়ে যাওয়ার নিয়ম। ভারী আছে প্যাকেটটা। একটা চায়ের দোকানের পাশে এসটিডি বুথ। তার সামনে বেঞ্চের ওপর রুকস্যাকটা রেখে শান্তনু ভাবছে কোন রাস্তাটায় যাবে। সামনের রাস্তা 2 ভাগ হয়ে গেছে। এমন সময় নিচের রাস্তার বাঁক ঘুরে প্রৌঢ় লোকটি ওর দিকে এগিয়ে আসেন। এ কি, এসে গেছো এত সকালে? বাবা বাবা, রাতের বাস ধরেছিলে বুঝি? পারো বটে বাবা তোমরা, একালের ছেলে পিলে। দাও দাও, হাতের প্যাকেটটা আমাকে দাও। ভদ্রলোকের হাবভাবে মনে হয় যেন কতদিনের চেনা। শান্তনু একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে উনি বললেন, চিনতে পারলে না তো পারবে কি করে? আমি হচ্ছি বিমল কাকা। শান্তনু অস্ফুট স্বরে বলে, এই তো এক্স্যাক্টলি তোমার বাবার বন্ধু বিমল চ্যাটার্জি। বাবার চিঠি কবে পেলেন? শান্তনু প্রণাম করতে নিচু হয়। বিমল কাকা হাত ধরে ওকে বাধা দিয়ে বলেন, এই দেখো, আরে সব আবার কি, আজকের ইয়ং ম্যান মাথা নোয়াবে শুধু ওপরওয়ালার সামনে, অফিসের নয়, দুনিয়ার ওপরওয়ালা। হ্যাঁ, যা বলছিলাম, দীপকের চিঠি কয়েকদিন আগেই পেয়েছি, কিন্তু গন্ডগোলটা কি জানো? ওরা সকলে খোকার মামার বাড়ি গেছে। আমার ছেলে মানে খোকা এই তোমার চেয়ে বছর 2 ছোট, এবার বোর্ডের পরীক্ষা দিল তো, তাই সকলে গেছে। সে ঘাবড়িও না, তোমার জন্য একটা লজে ব্যবস্থা করেছি। এসো এসো এসো, এই নিচে 5 মিনিটের রাস্তা। দাও দাও দাও, প্যাকেটটা আমার হাতে দাও। বৌদির কাজ দেখছি, পুজোর ব্যাপার তো, ফাঁক থাকে না। শান্তনু মনে মনে হাসল। ভদ্রলোক একটু বেশি বকবক করেন। তার উপরে ভদ্রলোকের বাড়ি থাকতে উনি লজে শান্তনুর ব্যবস্থা করলেন বলে আরো অবাক হলো ও। তবে ওর মাথায় এখন শুধু একটাই চিন্তা, তাড়াতাড়ি পুজো দিয়ে আজ দুপুরের মধ্যেই 5 মাইল চেকপোস্টে পৌঁছনো। ওখানে কোনো এক ক্যাপ্টেন সাহেবের সঙ্গে দেখা করে পারমিট নিতে হবে, তবেই ভান্ডারনাথ ট্রেকিং দলে নাম দেওয়া যাবে। ইউথ হোস্টেলের তত্ত্বাবধানে এই টিমটা যাচ্ছে। হবে হবে, সব হবে, আমি আছি, চিন্তা নেই। চিনার লজ নামক সুন্দর একতলা বাংলো প্যাটার্নের হোটেলটার বারান্দায় চেয়ারে বসে
হুপ হুপ করে চা খেতে খেতে বিমল কাকা বললেন, তাড়াতাড়ি চান করে নাও, পুজো দিয়ে এসো আগে, গরম জলের গিজার আছে ঘরে। চান করে বেরিয়ে শান্তনু জামা কাপড় পরছে এমন সময় বেয়ারা এলো। বলল, ডাক্তার সাহেব বললেন শান্তনু যেন পুজো দিতে মন্দিরে চলে যায়, সাহেব কাছে ইউথ হোস্টেলে খবর দিতে। তুমি ওনাকে চেনো? ডাক্তার সাহেবকে কে না চেনে? মহাদেবীর মন্দিরে পুজোর বিশাল লাইন, কত দূর দূর থেকে লোকজন এসেছে। ফোঁটা কাটা সাউথ ইন্ডিয়ানরা দল বেঁধে এসেছে সর্দারজিরা, পাগড়িধারী রাজপুত, টুপি পরা গোর্খা, কুর্তার ওপর জ্যাকেট পরা ডোগরা, গাড়োয়াল কুমায়ুনের পাহাড়িরা দলে দলে এসেছে। ক্যালার ব্যালার করা বাঙালির সংখ্যাও কম নয়। খুবই নাকি জাগ্রত দেবী। মা, ফিজিক্স সেকেন্ড পেপারটা তেমন জুৎসই হয়নি, রেজাল্টটা যেন ঠিকমতো হয় মা। প্রার্থনাটুকু সেরে শান্তনু অবাক চোখে নীল আকাশের গায়ে সুউচ্চ মন্দির শীর্ষ থেকে লাল ফিতের মালা টাঙানো দেখতে লাগলো। তারপর প্রসাদের চ্যাঙাড়িটা হাতে বাইরে বেরিয়ে আসতেই বিমল কাকাকে দেখতে পেল। উনি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন। ব্যাড নিউজ বুঝলে হে, তোমাদের ট্রেকিংটা হচ্ছে না, মানে ঠিক ক্যান্সেল হয়নি, তবে পোস্টপন্ড হয়েছে। একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছে। নামগিয়াল বলল আগামী বুধবারের আগে প্রোগ্রাম শুরু হবার কোনো চান্স নেই। নামগিয়ালকে? আরে ইউথ হোস্টেলের অফিসার ইনচার্জ ক্যাপ্টেন নামগিয়াল, ওই তো সব অ্যারেঞ্জ করে। আমার পুরনো পেশেন্ট তো। তোমার নামটাও দেখলাম লিস্টে, 11 নম্বর বোধহয়, তাই না? হ্যাঁ। মোট 38 জন আছে তোমাদের। ফরেনার আছে জনা 14, তার মধ্যে আবার জনা 3 নাম ক্যান্সেল করিয়ে দিল। ওরা দেরি করতে পারবে না, সে যাক। তুমি কি করবে? এখনো তো 5 দিন, নাম ক্যান্সেল করাবে নাকি? আমি যাবই। গুড, একেই বলে ডিটারমিনেশন। যাকে তুমি তাহলে এক কাজ করতে পারো, দুপুরে খাবার পরে বাসে পালানপুর চলে যাও, ওখানে রিজার্ভ ফরেস্ট দেখো, তারপর ভক্তিগড়ে বাঁধ, ট্রাং ল্যাম্প এসব ঘুরে দিন 2 কাটিয়ে ফিরে এসো। সব কটা জায়গাতেই ইউথ হোস্টেল আছে, অসুবিধে হবে না। ইতিমধ্যে আমি ক্যাপ্টেন রামরাজ সিং এর কাছ থেকে তোমার পারমিটটা করিয়ে রাখবো। হ্যাঁ, ভালো কথা, হোটেলের বিল টিল সব আমি দিয়ে দেব, তবে তুমি ইচ্ছে করলে বেয়ারাটাকে বকশিস দিতে পারো। ফিরে এসে আপনাকে কোথায় কন্ট্যাক্ট করব? আমি রোজ দুবেলা লজে খবর নেব, আর তাছাড়া ওই বেয়ারা কিংবা, হেসে ফেলেন বিমল কাকা, যে কোনো লোককে জিজ্ঞেস করলেই আমার চেম্বারের কিংবা বাড়ির রাস্তা দেখিয়ে দেবে। চলো এখন দেখি তোমার খাবার কি ব্যবস্থা হলো। 2 দিন নয়, 3 দিন পর শান্তনু আবার ওই ঘরে ফিরে এলো। ও আশা করেছিল বিমল কাকা ওর নামে চিনার লজে ঘর বুক করে রাখবেন, কিন্তু বুকিং ছিল না, ফলে ও ঘর পেল না। রিসেপশনের লোকটি ওকে বলল, একটু অপেক্ষা করুন, 9 নম্বরের পার্টি আর চলে যাচ্ছে, ওই ঘরটা আপনাকে দিয়ে দেবো। মালপত্তরগুলো ওদের অফিসে রেখে কমন বাথরুমে চান টান করে তৈরি হয়ে শান্তনু বলল, আমি একটু ইউথ হোস্টেলে যাচ্ছি, ফিরে এসে যা হোক দেখা যাবে। আপনি কি ওখানেই থাকবেন? লোকটা বলল, মানে বলছি যে 9 নম্বর এখনই খালি হয়ে যাবে। আমি এখানেই থাকবো, মালপত্র তো রেখে গেলাম। ইউথ হোস্টেলের অফিসার ইনচার্জ ক্যাপ্টেন চন্দন নামগিয়ালের চেহারাটা প্রকাণ্ড, প্রায় 6.5 ফিটের ওপর লম্বা তিব্বতী ভদ্রলোক। অফিসে বসেছিলেন। শান্তনুর কথা শুনে উনি প্রায় খেঁকিয়ে উঠলেন। হোয়াট ডু মিন? ভান্ডার ট্রেকিং সেটা ক্যান্সেল হবে কেন? যথাসময়ে রওনা হয়েছে। রওনা হয়েছে?
শান্তনুর মাথা গোলমাল হয়ে যায়। যথাসময়? ইয়েস, এবং তারপর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? ইয়েস। তোমার নাম কি, ইয়াং ম্যান? শান্তনু গাঙ্গুলি। ও, আই সি, নাম্বার 11। থ্যাংক গড, ভগবানকে ধন্যবাদ দাও, তুমি প্রাণে বেঁচে গিয়েছো। বিরাট অ্যাভাল্যান্সে পড়েছে পুরো দলটা, তুষারধস। রেস্কিউ ওয়ার্ক চলছে, এয়ারফোর্স, আর্মি, এখনো একজনকে উদ্ধার করা যায়নি। শান্তনুর মাথা ঘুরতে থাকে। ও ক্যাপ্টেনের সামনের চেয়ারে বসে পড়তে পড়তে বলে, কিন্তু বিমল কাকা যে বললেন। কে বললেন? ডাক্তার বিমল চ্যাটার্জি, আপনি তো ওনার পুরনো পেশেন্ট। ননসেন্স! চন্দন নামগিয়াল কোনোদিন ডাক্তার দেখায় না, দেখাতে হয় না। সরি ইয়াং ম্যান, কোনো ডাক্তার চ্যাটার্জিকে আমি চিনি না। হতভম্ব শান্তনু লজে ফিরে আসে। না, বিমল কাকা এখন এখানে আসেননি। ও সেই বেয়ারাটাকে খোঁজে। ম্যানেজার বলে সে দিন দুয়েক হলো ছুটি নিয়ে দেশে গেছে। শান্তনু লজ থেকে বেরিয়ে মেলে আসে, ওষুধের দোকানে খোঁজ করে। দোকানি বলে, না সাব, কোনো ডাক্তার চ্যাটার্জিকে তো আমরা চিনি না, এই তো ছোট্ট শহর। আচ্ছা, আপনি বরং ডাক্তার গুলেরিয়াকে একবার জিজ্ঞেস করুন। চেম্বারের মধ্যে ডাক্তার গুলেরিয়া ম্যাগাজিন পড়ছিলেন। গম্ভীর মুখ করে বললেন, শহরের সব ডাক্তারকেই তো চিনি, চ্যাটার্জি কেউ নেই তো। সারাটা দিন চেষ্টা করেও শান্তনু বিমল কাকার কোনো খোঁজ পায় না। যেন হাওয়ায় উবে গিয়েছেন ভদ্রলোক। ও আবার ইউথ হোস্টেলে যায়। নামগিয়াল বলেন, এখন বাড়ি ফিরে যাও, পরে আবার কবে প্রোগ্রাম হবে তা কন্ট্যাক্ট করে জেনে নেবে। আপাতত ওদের মেজাজ খুব খারাপ, এখনো একটাও বডি উদ্ধার হয়নি। পরের দিন দিল্লি পৌঁছয় শান্তনু। বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা। ওর ট্যাক্সি বাড়ির সামনে থামতেই একটা হইচই পড়ে যায়। কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন মা, চেঁচাতে চেঁচাতে ঠাকুমা। শান্তনু দেখে বাড়ি ভর্তি লোক, আত্মীয় স্বজন। মা ওকে জড়িয়ে ধরেন। হে কি, তোমরা এরকম করছো কেন? ও জিজ্ঞেস করে। বাবা তাড়াতাড়ি এগিয়ে আসেন। ওর হাত ধরে ভেতরে নিয়ে যেতে যেতে বলেন, সরো সরো, ওকে আগে বসতে দাও। ও বসবার পর সকলে গোল হয়ে চারিদিকে দাঁড়ায়। টিঙ্কু ও সোফার পাশ থেকে নেমে গেল, আর চোখে ওকে দেখছে। ওদের কথায় ও ব্যাপারটা বুঝতে পারে। টিভিতে ভান্ডারনাথ অভিযাত্রী দলের দুর্ঘটনা সম্পর্কে বিশাল কভারেজ দিয়েছে। খবরের কাগজে প্রথম পাতায় রিপোর্ট, একজনও বেঁচে নেই অভিযাত্রী দলের। হ্যাঁ, কেউ বাঁচেনি। তবে আমার তো যাওয়াই হলো না বিমল কাকার জন্যে। বিমল কাকার জন্যে? ঘরের হই হট্টগোল হঠাৎ থেমে যায়। একটা সূচিভেদ্য নিস্তব্ধতা গ্রাস করে সকলকে। শান্তনু অবাক হয়ে যায়। ও বলে, কি হলো? বিমল কাকার জন্যে মানে? বাবা জিজ্ঞেস করেন। বিমল কাকাই তো আমাকে এসে বললেন প্রোগ্রামটা পিছিয়ে গেছে, 5 দিন পর শুরু হবে। উনি ব্যবস্থা করে আমাকে পালানপুর পাঠিয়ে দিলেন। তাই? হ্যাঁ, ওখানে পৌঁছবার মুহূর্তে উনি আমাকে পাকড়াও করলেন, থাকার ব্যবস্থা করলেন, সব পুজো দেওয়ার ব্যবস্থা, সব কিছু। কিন্তু কিন্তু পালানপুর থেকে ফিরে এসে আর ওকে খুঁজে পেলাম না। মা হু হু করে কেঁদে উঠলেন, আবার সেই সঙ্গে ঠাকুমাও। বাকি ঘর ভর্তি লোক চুপ করে আছে। বাবা চশমা খুলে চোখের কোণটা মুছলেন পাঞ্জাবির হাতায়। তারপর একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বললেন, শোন, তুই এখান থেকে রওনা হবার পরদিনই আমরা বিমলের স্ত্রীর লেখা পোস্টকার্ড পাই। আমার চিঠির উত্তরে উনি জানিয়েছেন 1.5 মাস আগে বিমল আমাদের ছেড়ে চলে গেছে।
গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।